হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন নম্বর মডেল সেট 24। এর আগে 23টা মডেল কোশ্চেনের সেটের ভিডিও আপলোড করা হয়েছে। যারা আমার ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও। আর যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে কি এক্স গ্রাম কোনো মৌল ওয়াই গ্রাম মৌলের অক্সাইড পাওয়া যায়। এক্স গ্রাম কোনো একটি মৌল থেকে আমরা ওয়াই গ্রাম মৌলের অক্সাইড পাওয়া যায়। মৌলটির তুলঙ্কভার কত হবে? তবে এখানে কি বলেছে, মৌলটি কত বলেছে? মৌল হচ্ছে এক্স গ্রাম। আর ধাতব অক্সাইডের পরিমাণ কত বলেছে? ধাতব অক্সাইডের পরিমাণ কত বলেছে? ওয়াই গ্রাম। এই দুটো জিনিস দেওয়া আছে, দিয়ে তুলনাঙ্ক জানতে চেয়েছে। ধাতব অক্সাইড যদি ওয়াই গ্রাম হয় তাহলে ধাতুর অক্সিজেনের পরিমাণ কতটাই? অক্সিজেন কতটুকু যুক্ত হয়েছে এর ভিতরে? অক্সিজেন আছে। ধাতব অক্সাইডে অক্সিজেন আছে কত? টোটাল ধাতব অক্সাইড ওয়াই, তার মধ্যে ধাতুর ওজন এক্স বাদ দিলে আমরা কী পাবো? অক্সিজেন ওজন পাবো। এটা কী পেলাম আমরা? অক্সিজেনের ওজন। এটা কী পেলাম আমরা? মৌল হচ্ছে এক্স গ্রাম, ধাতব অক্সাইড হচ্ছে ওয়াই গ্রাম, অক্সিজেনের পরিমাণ আছে কত? ওয়াই মাইনাস এক্স গ্রাম। তাহলে লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স গ্রাম অক্সিজেন যুক্ত হয় এক্স গ্রাম ধাতুর সাথে। একইভাবে আমরা কী বের করবো? 1 গ্রাম অক্সিজেন যুক্ত হয় এক্স বাই ওয়াই মাইনাস এক্স গ্রাম ধাতুর সাথে। 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয় কত হবে? তবে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে 8x বাই ওয়াই মাইনাস এক্স গ্রাম ধাতুর সাথে। আর আমরা কি জানি 8 গ্রাম অক্সিজেন এর সাথে যে পরিমাণ কোনো একটা ধাতু যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে তার তুলঙ্কভার বলা হয়। আমরা কি জানি 8 গ্রাম অক্সিজেন কোনো একটা মৌলে যত পরিমাণের সাথে যুক্ত হয় তাকে তার কি বলে? তুলঙ্কভার। অতএব ধাতুটির তুলঙ্কভার কত? ধাতুটির তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু 8x বাই ওয়াই মাইনাস এক্স। এটা হচ্ছে উত্তর, তুলঙ্ক ভার। এটা কোন অপশন? না, অপশন হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেন কী বলে দেখো, আয়ন বিনিময় পদ্ধতিতে জলের মৃদুকরণে ব্যবহৃত বাণিজ্যিক রেজিনের সংকেত কী দেওয়া আছে? C8H7SO3Na। এটা রেজিনের সংকেত দেওয়া আছে, যার আণবিক ভর কত বলেছে? 206 গ্রাম। এই রেজিন দ্বারা সর্বাধিক গৃহীত Ca2+ আয়নের পরিমাণ মোল পার গ্রাম এককে কত হবে? এখানে বলছে মোল পার গ্রাম। তা যোগকে Ca2+ আয়ন বিক্রয় করে কী তৈরি করবে? তৈরি করবে AC8H7SO3 যোগ 2Na। এটা তো তৈরি হচ্ছে বিক্রিয়ায়। এটা কি ছিল? রেজিন সাথে Ca2+ যুক্ত হয়ে কী করেছে? রেজিনের সাথে যুক্ত হয়েছে Ca+ আর Na প্রতিস্থাপিত হয়েছে। তো এখানে সমতিবেশন করে আমরা কী পাবো? এখানে 2 পাবো, এখানে 2 পাবো, এখানে 2 পাবো। এই সমাধান করলে এটা কী পেলাম? এটা পেলাম 2 মোল রেজিন। 1 মোল কার সাথে যুক্ত হয়েছে? Ca2+ আয়নের সাথে যুক্ত হয়েছে। 2 মোল রেজিন কার সাথে যুক্ত হয়েছে? তাই 2 মোল রেজিনের ভর কত? 2 গুণ দেওয়া আছে কত? 206 দেওয়া আছে। তো কত হলো? 412 গ্রাম। তা 2 মোল রেজিনের ভর কত পেলাম আমরা? 412 গ্রাম। আর তা 412 গ্রাম রেজিন যুক্ত হয় কতটুকুর সাথে? 1 মোল Ca2+ আয়নের সাথে যুক্ত হয়েছে। তো এখান থেকে আমরা কী লিখতে পারি? না, লিখতে পারি যে 1 মোল Ca2+ আয়নের জন্য রেজিনের প্রয়োজন কতটুকু? প্রয়োজন 412 গ্রাম। না, 412 গ্রাম। তবে আমরা এখানে বলছে রেজিন দ্বারা সর্বাধিক গৃহীত Ca2+ আয়নের পরিমাণ কত? মোল পার গ্রামে কত হবে? তাই রেজিন দ্বারা গৃহীত সর্বাধিক Ca2+ আয়নের মোল পার গ্রামে হবে কতটুকু? 1/412। উত্তর হবে কত? 1/412 মোল পার গ্রাম। মানে প্রতি গ্রামের জন্য কত মোল লাগবে?
1/412 মোল লাগবে। প্রতি গ্রাম Ca2+ আয়নের জন্য কতটুকু লাগবে না 1/412 মোল পাওয়া যায়। এটা কী করে পেলাম বোঝাতে না? দেখো ভালো করে এবার অঙ্ক করে দেখাই। আমরা কি লিখতে পারি যে 412 গ্রাম রেজিনের জন্য Ca2+ দরকার কতটুকু দরকার 1 মোল দরকার, তো 1 মোল দরকার। এবার একইভাবে আমরা 1 গ্রামে বের করতে হবে, গ্রাম পার মোল মানে প্রতি গ্রামে, তো প্রতি গ্রাম রেজিনের জন্য Ca2+ দরকার 1/412 হবে না, 1/412 মোল পার গ্রাম আসলো, এটা মোল আসলো, তো উত্তর 1/412 মোল পার গ্রাম। এই গেল এটার উত্তর। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 3। বলছে একটি যৌগের স্থূল সংকেত কত দেওয়া আছে? স্থূল সংকেত দেওয়া আছে CH2। একটি যৌগে কী দেওয়া আছে? স্থূল সংকেত দেওয়া আছে CH2। এবার কী বলেছে? 1 মোল যৌগের ভর দেওয়া আছে কতটুকু? 1 মোল যৌগের ভর, 1 মোল যৌগটির ভর দেওয়া আছে 42 গ্রাম। তবে যৌগটির আণবিক ভর জানতে দিয়েছে। তো যৌগটির আণবিক ভর কী হবে? 42 কার ভর হবে এর মধ্যে? যে অপশান ABCD বলেছে, তো আমাদের 42 ভর কার, সেটাই আমাদের উত্তর। এতে আছে C3H8, বিতে কি আছে এটা C3H6 আছে, C3H8 আছে, আর সিতে কি আছে CH2, আর ডিতে কি আছে? ডিতে আছে যে C2H2। এই চারটের মধ্যে কার ক্ষেত্রে ভর কত আসবে? 42। যেটা ভর 42 হবে সেটা উত্তর। মানে আমরা কি জানি 1 মোলের ভর কি তার আণবিক ভরের সমান হয়? 1 মোলের ভর কী হয়? তার আণবিক ভরের সমান হয়। এর ভর কত হবে? 3 × 12 × 3 + 6 × 1, তো কত আসলো? 36 আর 6 42। এখানে কত আসবে? 12 × 3 + 8 × 1, তো কত হবে? 36 + 8 কত হবে? 44। এবার কত হবে? 12 + 2 = 14। এবার কত হবে? 12 × 2 + 1 × 2, তো 12 × 24, 24 আর 2 26। তো 42 কার কথা হলো? C3H6 এর ক্ষেত্রে আসলো 42, C3H6 এর ক্ষেত্রে কী আসলো? 42 আসলো। এবার এটাকে স্থূল সংকেত, ওটা আসছে অবশ্যই স্থূল সংকেত হবে CH2 এই সংকেত। তো উত্তর কী আসলো আমাদের? আসলো C3H6, যার আণবিক ভর কত? 42। এটা হলো আমাদের উত্তর, অপশান A। নেক্সট কোশ্চেন নম্বর 4। পরবর্তী কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 4 কী বলেছে দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে H পরমাণুর ক্ষেত্রে দ্বিতীয় বর্গক্ষের ব্যাসার্ধ R2 হলে তৃতীয় বর্গক্ষের ব্যাসার্ধ কত? কী বলছে? H পরমাণুর কী বলছে? H পরমাণু মানে H পরমাণু হলে কি হয়? Z=1 হয়, পরমাণু ক্রমাঙ্ক 1 হয়। তো আমাদের সূত্র কি জানি? Rn সমান কি? R1 × n²/z। এই তো এখান থেকে আমরা কি বলেছে যে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, তো R2 সমান কি দেওয়া আছে? R2 সমান R1 প্রথম কক্ষের ব্যাসার্ধ গুণ 2² হবে। তা R2 সমান কত হবে? 4 R1 হবে। একইভাবে এখান থেকে আমাদের কী বের করতে হবে? বের করতে হচ্ছে R3 তৃতীয় বর্গক্ষের ব্যাসার্ধ আমরা R3 দিয়ে যদি লিখি, তো আসবে কি? R1 গুণ 3² z মানে কত? 1। তো R1 × 3² মানে 9। এবার এখানে R1 এর মান কত? R1 এর মান কত? এখান থেকে R1 সমান হচ্ছে R2/4। এখানে কত আসবে? R1 সমান R2/4 × 9। উত্তর আসলে কত? R3 মান 9 R2/4। এটা হচ্ছে উত্তর। R3 মানে কত? 9 R2/4, অপশান সি হচ্ছে উত্তর। এটা হলো কোশ্চেন নম্বর কত? 4। নেক্সট কোশ্চেন নম্বর 5 বলেছে দেখো। কোশ্চেন নম্বর কত? 5 বলছে দেখো। 5 বলেছে যে বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের মান জানতে, আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আর আমরা কী জানি? কৌণিক ভরবেগ mvr = কি? nh/2π। কৌণিক ভরবেগ কী হয়? nh/2π। আমাদের পঞ্চম কক্ষে যদি হয় 5 নম্বর কক্ষ মানে n সমান 5, n সমান 5 মানে পঞ্চম কক্ষ, কৌণিক ভরবেগ কত আসবে? 5h/2π। এখান থেকে কত পাবো আমরা? 2.5h/π আসলে 2.5h/π। তো এটা কোনটা উত্তর? উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর কত?
6। নেক্সট কত নম্বর প্রশ্ন? 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে কি নিম্নোক্ত কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সম্ভব নয়। যে 4টে যে সেট দেওয়া আছে দেখো বলেছে কত অপশান এতে দেওয়া আছে n সমান কত 3, l সমান 1, m সমান -1, s সমান আছে -1/2। বিতে কি আছে? বিতে আছে n সমান কত 4, l সমান 2, m সমান +2, s সমান +1/2। সিতে কি দেওয়া আছে n সমান 3, l সমান 3, m সমান কত -3, s সমান +1/2। ডিতে কি দেওয়া আছে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, m এর ভ্যালু কত 0, s এর ভ্যালু -1/2। এবার আমরা কি জানি? আমরা জানি n এর ভ্যালু যদি n হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে তার গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয়? গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান হয় n-1 পর্যন্ত। কোথা থেকে শুরু হয়? 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে l এর মান। l এর মান যেটা হয় m এর মান কত হবে? m এর মান হয় -l থেকে শুরু করে কত হবে +l পর্যন্ত, এটার থেকে +l। আর s এর মান কত হয় +-1/2, হয় +1/2 অথবা -1/2। একটা +1/2 হলে আরেকটা -1/2 হয়। এবার আমাদের দেখো কোনটা ঠিক। তো n এর ভ্যালু যদি 3 বলে তখন l এর ভ্যালু কি 1 হতে পারে? হতে পারে। n এর ভ্যালু যদি 3 হয় l এর ভ্যালু মান কত কত আসতে পারে? 0, 1, 2। 1 কম পর্যন্ত হয় তাই 0, 1, 2 হলো। তো l এর ভ্যালু যদি 0, 1, 2 হয় m এর ভ্যালু কত কত হতে পারে? -2 থেকে শুরু করে +2 পর্যন্ত হতে পারে। যেটা ভাব তো এটা ঠিক আছে অপশানে। অপশান বিতে দেখো দেওয়া আছে 4 থাকলে 2 সম্ভব, কারণ 3 পর্যন্ত হতে পারে, 0 থেকে 3 পর্যন্ত হতে পারে। তারপর এটা কত হবে +-2 সম্ভব, -2 এটা সম্ভব। তো এর অপশান বিও ঠিক। কিন্তু অপশান সিতে দেখো n সমান 3 এর জন্য l সমান 3 হতে পারে কি? n সমান 3 এর জন্য l সমান 3 হতে পারে না। এটা হচ্ছে ভুল। উত্তর কি? উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন 7। কোশ্চেন নম্বর 7 কি বলেছে? কোশ্চেন নম্বর 7 বলেছে বিবৃতির কোশ্চেন। বিবৃতি এতে বলেছে কি দেখো n এ পরমাণু সর্বস্থ কক্ষের ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ 0। তো n এ পরমাণুর সর্বস্থ কক্ষ মানে কত? n এ পরমাণু সর্বস্থ কক্ষে n সমান কত হয়? 3 হয়। তো n সমান যদি 3 হয় তার কৌণিক ভরবেগের মান কত হয়? তার কক্ষীয় কৌণিক ভরবেগের মান কত? n সর্বস্থ কক্ষ কি? এই সর্বস্থ কক্ষ হচ্ছে 3s না? সর্বস্থ কক্ষ হচ্ছে 3s, যার n সমান কত 3 আর l সমান কত 0। এর কক্ষীয় কৌণিক ভরবেগের মান কত হয়? √l × l + 1 h/2π। এটা হচ্ছে কি কক্ষীয় কৌণিক ভরবেগের মান। তো কক্ষীয় কৌণিক ভরবেগের মান l যদি আমরা 0 পুট করি তো টোটাল মান কত হবে? 0 আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে n এ পরমাণু সর্বস্থ কক্ষের কি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ 0 হয়। তবে এ কি ঠিক? বি কি বলেছে? আর রিজন কি বলেছে? রিজন বলে দেখো 3s ইলেকট্রনের ক্ষেত্রে l সমান 0, তাই কক্ষীয় ভরবেগ সমান, তাই তো 0 হলো। l সমান 0 বলেই তো এটা 0 আসলো। তো এটাও ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে চতুর্থ মুখ্য শক্তিস্তরে অবস্থিত কোন উপকক্ষটির আকৃতি গোলাকার। তো আমরা স্ফেরিক্যাল শেপ কার জানি? আমরা জানি স্ফেরিক্যাল শেপ হয় s অরবিটালের। s অরবিটালের শেপ কি হয়? অরবিটালের শেপ হয় স্ফেরিক্যাল। তো উত্তর কি আসবে? 4s, গোলাকার শেপ। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? বলছে n সমান 3, n সমান 4 এবং l সমান 3 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? কি বলছে? n সমান কত? n সমান হচ্ছে কত বলছে? 4। এবং l সমান কত বলেছে? l সমান বলছে 3। তো l সমান যদি 3 হয় তবে তার কতগুলি কক্ষক থাকে? অরবিটাল কতগুলো থাকবে? তো l সমান 3 হলে m এর ভ্যালু কত হয়? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত হয়, অর্থাৎ টোটাল মান আসছে 7খানা। অর্থাৎ এর আমরা এটা 7খানা এরকম উল্টো ধরি হচ্ছে f, আর f এর জানি আমরা কটা ঘর থাকে? f এর ঘর থেকে 7খানা, 7টা। এবং প্রত্যেকটা ঘরে কটা ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক প্রত্যেকটা ঘরে 2টো করে ইলেকট্রন থাকতে পারে। টোটাল ইলেকট্রন কতগুলো হবে? টোটাল ইলেকট্রন হবে 7 × 2 = 14টা।
7 × 2 সমান টোটাল ইলেকট্রন 14 ইলেকট্রন। এই গেল কোশ্চেন নম্বর 9। পরবর্তী কোশ্চেন নম্বর 10। 10 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ মেলনে দিয়েছে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1 নম্বরে বলেছে কি, 1 নম্বর বলেছে দেখো 3D ল্যান্থনাইট। 3D ল্যান্থনাইটের মধ্যে 3D সন্ধিগত ল্যান্থনাইট হয় না, 3D সন্ধিগত সিরিজের পরমাণু ক্রমাঙ্ক কত হয় না, 3D সন্ধিগত সিরিজের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হয় 21 থেকে 30। জেড সমান কত থেকে শুরু হয়, 21 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত। তাই একের সাথে কি আসছে দেখো, একের সাথে সি আসছে, একের সাথে সি, একের সাথে দেখো অপশান সি এটা আসছে। তো এইরকম কন্ডিশন একটা অপশানের ক্ষেত্রেই রয়েছে, অপশান নম্বর সিতে। দেখো অপশান নম্বর সিতে একটাই রয়েছে একের সাথে সি, আর কোনো অপশান নেই, তাই উত্তর একের সাথে সি। 2-এর সাথে কী হবে, 2-এর সাথে এ, 2-এর সাথে এ মানে কি দেখো ল্যান্থানিড শ্রেণী কোথায়, পরমাণু ক্রমাঙ্ক 58 থেকে শুরু করে 71 পর্যন্ত। 3 নম্বরকে বলেছে কি, 3 নম্বরে বলেছে যে ডি। ডি মানে হচ্ছে অ্যাক্টিনাইডস কোনটা হয়, অ্যাক্টিনাইডস হচ্ছে 91 থেকে শুরু করে 103 পর্যন্ত। আর 4-এ কি বলেছে কত, 4-এ বলেছে যে 4D সন্ধিগত শ্রেণী, যেটা শুরু হয় কত থেকে, সেটা হচ্ছে এখানে অপশান বি, কোথা থেকে শুরু হবে 39 থেকে 48, 39 থেকে 48, এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত, 11। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 11 কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 11 বলেছে যে পর্যায় সারণীর তৃতীয় পর্যায় ও 17 নং শ্রেণীতে অবস্থিত মৌলের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি। বলেছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায় এবং 17 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস। তো তৃতীয় পর্যায় মানে কি হয় আমরা জানি, যখনই বলেছে থার্ড পিরিয়ড যখন উল্লেখ থাকবে, থার্ড পিরিয়ড যখন থাকবে তখন বলতে পারি কি আমরা সর্বোচ্চ এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু 3 হবে। যখন থার্ড পিরিয়ড হবে তখন এন এর ভ্যালু কত হবে, 3। এন এর ভ্যালু 3 কোন কোন অপশান আছে, প্রত্যেকটা অপশানে দেখো এন এর ভ্যালু 3 দেওয়া আছে, এন এর ভ্যালু 3 আছে প্রত্যেকটা অপশান, অর্থাৎ 4টে অপশানে কি প্রত্যেকটাই তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল। এবার বলেছে দেখো গ্রুপ 17, 17 নম্বর গ্রুপ, এবং 17 নম্বর গ্রুপে অবস্থান হওয়ার জন্য কন্ডিশন আমরা কি জানি, কন্ডিশন আমরা জানি 10 যোগ এস প্লাস কি পি এর ইলেকট্রন, 10 যোগ কি এস প্লাস পি এর ইলেকট্রন দিয়ে যদি কত হয় 17 হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা বলবো 17 নম্বর গ্রুপে অবস্থিত। যখন 10 যোগ এস প্লাস পি এর ইলেকট্রন, অর্থাৎ এস এর ইলেকট্রন আর পি এর ইলেকট্রন, কোন এস এটা হচ্ছে, এটা হচ্ছে 3 এর লাস্ট, 3s এবং 3p ইলেকট্রন দেখতে হবে। হ্যাঁ, যেহেতু থার্ড বলেছে এন সমান, তার লাস্ট যে কটা রয়েছে তার এস এবং পি এর যে টোটাল ইলেকট্রন সামেশন দেখতে হবে আমাকে। যে কোন অপশান আসছে এটা দেখো, অপশান সিতে, অপশান সিতে দেখো কি আছে যে 3s2 আর 3p5, 3s2 3p5 যোগ করলে হয় 7, 7-এর সাথে 10 যোগ করলে হয় 17, তাই আমাদের উত্তর হবে কি, উত্তর হবে অপশান সি, 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে কত পেলাম আমরা, এসআরপি ইলেকট্রন কতগুলো, টোটাল ইলেকট্রন 7টা ইলেকট্রন যোগ 10 সমান হচ্ছে 17 ইলেকট্রন বা 17 নম্বর গ্রুপ। নেক্সট কোশ্চেন নম্বর 12। কত নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে F-O2- Na+Al3+ আয়নের আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম কী। আমরা কি জানি, যখন অ্যানায়ন ক্যাটায়ন দেওয়া থাকবে যদি সম ইলেকট্রনই হয়, তো F-O2- Na+ আর Al3+, এরা কি আছে, এর টোটাল প্রোটন কতগুলো, প্রোটন হচ্ছে এর 9টা 8টা 11টা 13টা, তোমরা সবাই জানো পরমাণু ক্রমাঙ্ক, তাই প্রোটন এতগুলো করে হবে। আর এর ইলেকট্রন কতগুলো হবে, একটা ইলেকট্রন এক্সট্রা মানে 10টা, দুটো ইলেকট্রন এক্সট্রা 10 10 10। তো আমরা এগুলো কী পেলাম, সম ইলেকট্রনের পিসিস পেলাম, 4টে ইলেকট্রন কি সেম, তো 4টে ইলেকট্রন সেম হলে তাদের বলা হয় সম ইলেকট্রনের পিসিস। আর সম ইলেকট্রনের পিসিসের ক্ষেত্রে আমরা জানি তাদের আকার কী হয়, তাদের আকার নির্ভর করে পরমাণু ক্রমাঙ্কের উপর, পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে তার আকার তত ছোট হবে। তো পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি এল এ, তাই Al3+ এর আকার সব থেকে ছোটো, তারপর হবে Na+, তারপরে হবে কত F-, তারপরে হবে O2-। এটা হচ্ছে আমাদের উত্তর। কোনটা, যে কোন অপশান আসছে, এটা অপশান নম্বর বি, কোশ্চেন অপশান নম্বর বি আসছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নোক্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়। যে 4টে অক্সাইড দেওয়া আছে, দেখো 4টে অক্সাইডের মধ্যে কোনটি সব থেকে বেশি ক্ষারীয়।
তো 4টে অক্সাইড কী কী আছে এখানে? MgO আছে, BeO আছে, BaO আছে আর CaO আছে। যে প্রত্যেকটা অক্সাইডের যে অক্সাইডগুলো কী অক্সাইড, এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট নয়, এটা হচ্ছে গ্রুপ 2 এ অবস্থিত। গ্রুপ 2 প্রথমে থাকে Be, Mg, Ca, তারপরে থাকে স্ট্রংশিয়াম, তারপরে থাকে বিরিয়াম। আমাদের কোশ্চেন অনুসারে বিরিয়াম চলে এলো। আমরা কি জানি, যত উপর থেকে নিচে নম্বর তার ক্ষারীয় চরিত্র তত বৃদ্ধি বেড়ে থাকবে। যত তোমরা কী হবে, উপর থেকে নিচে নম্বর তার ক্ষারীয় চরিত্র বৃদ্ধি হবে। অর্থাৎ সব থেকে নিচে আছে বেরিলিয়াম, তাই বেরিলিয়াম অক্সাইড সব থেকে বেশি ক্ষারীয়। এটা হচ্ছে আমাদের উত্তর, বেরিলিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্নে কী বলেছে? বলছে নিম্নোক্ত অণুগুলোর মধ্যে কোন অণুটির আকৃতি টি আকৃতি বিশিষ্ট? টি আকৃতি বিশিষ্ট হওয়ার শর্ত কী জানো তোমরা? হাইব্রিডাইজেশন 5 হতে হয়। টি আকৃতির শর্ত কী জানো? হাইব্রিডাইজেশন 5 হয়। বন্ড পেয়ার কত থাকতে হয়? বন্ড পেয়ার 3 থাকতে হয়। এলপি থাকতে হয় 2। তবে তো তার আকৃতি টি শেপ আসে। তো এখানে যে অপশান আছে, দেখো অপশানে যে BP3 কার খাতে আছে? BP3 থেকে একটাই আছে, বন্ড পেয়ার 3, মানে সিএলকে সেন্টার করে 3টে এফ আছে, অর্থাৎ বন্ড পেয়ার 3 আছে, একটারই ক্ষেত্রে আছে, অপশান এতে আছে উত্তর। তোমরা এইভাবে মারতে পারো, কিন্তু না করো। আর নাহলে হাইব্রিডেশন বের করে তো করাই যায়, হাইব্রিডেশন বের করে করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে দেখো বলেছে যে টি আকৃতি বিশিষ্ট আমরা কী জানি? বন্ধন জোড়ের সংখ্যা হবে 3খানা, মিনিমাম বন্ধনের সংখ্যা কত হবে? বন্ধনের সংখ্যা 3খানি থাকতে হবে, আর লোন পেয়ার থাকতে হবে 2টো, তবে তো সেটা টি শেপ হবে। তো এখানে যে স্ট্রাকচারটা রয়েছে, একটার ক্ষেত্রেই বন্ড পেয়ার 3 দেওয়া আছে, কোনটাই? অপশান এতে, অর্থাৎ ClF3। এটা তাই দেখো সিএলকে সেন্টার করে 3টি এফ আছে না, তাই বন্ড পেয়ার 3টা, তাই উত্তর ClF3। তাহলে হাইব্রিডেশন বের করে করবে, পারবে তোমরা, এটা হাইব্রিডেশন বের করে করবে। নেক্সট কোশ্চেন নম্বর 15। কী বলছে? XC ও F4 অণুতে XC পরমাণু সংকরণ অবস্থা ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? XC ও F4 এর হাইব্রিডেশন এর সমান কত হবে? হাফ সূত্রের, তাই কেন্দ্র পরমাণু যোজক ইলেকট্রন কাটা 8টা যোগ অক্সিজেনের 0 যোগ 4, 4টি এফ, কত হলো? হাফ ইন্টু 12, তার মানে 6। টোটাল আসলে 6 হলে কী হয়? sp3d2। কী হয়? sp3d2। তাই উত্তর হবে অপশান ডি, sp3। এটা কি হবে? sp3d2 হবে। তো উত্তর হবে sp3d2। আর লোন পেয়ার কতগুলো? একখানা। এলপি হচ্ছে একখানা, মানে 6 বিয়োগ 4 এর 5, 5 করলে 1। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্ন কী বলছে? দেখো নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান সর্বাধিক হবে? একটা হচ্ছে কি ক্লোরোবেনজিন, তার প্রত্যেকটাকে আছে, প্রত্যেকটা দেখো ডাইক্লোরো আছে। দুইটা কি আছে? অর্থোক্লোরোবেনজিন বা ডাইক্লোরোবেনজিন বলতে পারো। তারপরটা হচ্ছে মেটা ডাইক্লোরোবেনজিন, আর তারপরে হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। ডাইক্লোরো, এটা শুধু ক্লোরোবেনজিন। আর এগুলো কি আছে? ডাইক্লোরোবেনজিন। এটা কি? এটা হচ্ছে সিএল যখন থাকবে সেটাকে বলে ডাইক্লোরোবেনজিন। ডাইক্লোরো, অর্থাৎ পাশাপাশি দুটি কার্বনই কি আছে? সিএল আছে, ডাইক্লোরোবেনজিন। বেনজিন রিংয়ের পাশাপাশি দুটি কার্বনই কি আছে? সিএল গ্রুপ থাকলে তাকে বলে ডাইক্লোরোবেনজিন। একটা বাদ দিয়ে থাকলে সেটাকে কি বলে? সেটাকে বলে মেটা ডাইক্লোরোবেনজিন। আর আরেকটা আছে যদি একদম অপোজিট ডিরেকশনে থাকে তখন তাকে বলা হয় প্যারা ডাইক্লোরোবেনজিন। এই যে 3টে জিনিস পেলাম, মেটা এবং প্যারা ডাইক্লোরোবেনজিনের ভিতরে কার কি হবে না, কার ডাইভলভমেন্ট সব থেকে বেশি হবে? তো কারটা ডাইভলভমেন্ট সব থেকে বেশি হবে? তো এই ডাইক্লোরোবেনজিনের এখানে কি আছে? এদিক দিয়ে একটা ডাইভলভমেন্ট কাজ করবে, এখানে কটা ডাইভলভমেন্ট কাজ করবে? দুটো ডাইভলভমেন্ট কাজ করবে। এখানেও দুটো ডাইভলভমেন্ট কাজ করবে। এখানে থাকবে দুটো ডাইভলভমেন্ট, এবং দুটো ডাইভলভমেন্ট এমনভাবে থাকবে এখানে কী হবে? এটা পুরো মিউনেট 0 আসবে। দেখো মিউনেট কত আসবে? 0, কারণ এর দুটো সিএল গ্রুপ পরস্পরের কি অ্যান্টি পজিশনে থাকে, মানে পরস্পর একদম 180 ডিগ্রি অপোজিট ডিরেকশনে থাকে। তাই এদের যদি আমরা বন্ধ করি, আমরা সামেশন করি, কি সামেশন? ভেক্টর সামেশন করি, তো তার মান কী হবে? 0 আসবে। তাই অপশান ডি হয়ে যাচ্ছে 0। আমাকে দেখতে হবে এখানে কি দেখো একটা ডাইভলভমেন্ট কাজ করবে, এখানে দুটো, এই দুটো থেকে দুটো করে ডাইভলভমেন্ট কাজ করবে। এবার দুটো করে ডাইভলভমেন্ট যদি কাজ করে তাদের আমাদের কী করতে হবে? তাদের ভেক্টর যোগ করতে হবে।
এর যদি আমরা ভেক্টর যোগ করি, এর মধ্যবর্তী কোণ থিটার মান কত আছে, 60 ডিগ্রি আছে। এর মধ্যবর্তী কোণ থিটার সমান কত আছে, 120 ডিগ্রি। আর আমরা সূত্র কি জানি, মিউ সমান √μ1 স্কোয়ার যোগ μ2 স্কোয়ার যোগ 2μ1 μ2 cos থিটা। এবার থিটার মান যদি 60 আর 120 এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, তার ক্ষেত্রে কোন ক্ষেত্রে মিউর মান ম্যাক্সিমাম হবে, থিটার মান 120-তে না থিটার মান 60-এ। আমরা কি জানি, থিটা যখন 60 ডিগ্রি হবে, থিটা যখন কত 60 ডিগ্রি হবে, তখন যে মিউটা পাবো অর্থাৎ মিউ 60 ডিগ্রি গ্রেটার দেন কত, মিউ 120 ডিগ্রি। তো মিউ 60 ডিগ্রি যেহেতু 120 ডিগ্রি থেকে বেশি, এবং মিউ কার সাথে বেশি, শুধুমাত্র ক্লোরোবেনজিনের থেকেও বেশি, কারণ এটা একটা ডাইপোল, ওখানে দুটো ডাইপোল যোগ হচ্ছে। উত্তর কি আসবে, উত্তর আসছে না অপশান বি এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি। কিসের উত্তর হচ্ছে অপশান বি এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি। আর নাহলে তোমরা এটাকে ক্যালকুলেশন করতেই পারো, এটা মিউ1 না মিউ2কে মিউ ধরে নিতে পারো। দেখে এটা আসবে মিউ নেট ইজ ইকুয়াল টু √2 মিউ স্কোয়ার হবে যোগ 2 মিউ স্কোয়ার cos 60 ডিগ্রি। cos 60 মান কত হয়, হাফ হয়। হলো 3√3 মিউ, উত্তর কে হলো √3 মিউ। এবার হচ্ছে যদি কত 60 ডিগ্রি হয়, 120 ডিগ্রি আসলে কত হতো, মানটা আরও কম আসতো। এই জন্য উত্তর আমাদের কি আসছে, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে বিবৃতির কোশ্চেন 1 নম্বর বিবৃতিতে বলেছে কত, যে N2+ এবং N2- এর বন্ধনক্রম সমান হবে, কিন্তু N2+ হলো N2- এর তুলনায় অধিক স্থায়ী। তাই N2+ এবং N2- এর বন্ধনক্রম সমান হবে, কিন্তু N2+ N2- এর তুলনায় অধিক স্থায়ী বলে দিয়েছে। তো আমরা কি জানি, আমরা জানি এদের বন্ধনক্রম কি করে আমরা বের করব, N2+ আর আছে N2-, N2- এর মোট ইলেকট্রন কত হলো, 7×14, তো একটা কম 13 ইলেকট্রন। এটা হচ্ছে 7×14, একটা বেশি মানে 15 ইলেকট্রন। আর আমরা জানি 14 ইলেকট্রনের জন্য বন্ধনক্রম কত আসে, 3 আসে। 4 জন্য কত হবে, 2.5 হবে বন্ধনক্রম, আর এর জন্য হবে 2.5 বন্ধনক্রম। দুটো বন্ধনক্রম কত পেলাম, 2.5 করে পেলাম বন্ধনক্রম, অর্থাৎ দুজনের কি বন্ধনক্রম সমান। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা বলতে পারবো কোনটা বেশি স্থায়ী, কোনটা বেশি কম স্থায়ী। আমরা কি জানি, σ1s, σ*1s, σ2s, σ2s। তারপরে কি আসে এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আসে না π2px = π2py, তারপরে হবে σ2pz, তারপরে হবে π*2px। এবার যদি 14টা ইলেকট্রন হয়, মানে 13টা ইলেকট্রন হলে তার কী করে ইলেকট্রন বিন্যাস, দেখো 2, 4, 6, 8, 10, 12, 13 হয়ে গেল। যখন আমরা 15টা ইলেকট্রন করবো কত হবে, এখানে দুটো হবে, এখানে একটা হবে না, 15টা ইলেকট্রন হবে, এখানে দুটো হবে, এখানে একটা ইলেকট্রন হবে। অর্থাৎ আমাদের এখানে স্থায়ী কম স্থায়ী ব্যাপারটা আমরা কী করে বলি যে যার ক্ষেত্রে কি অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন কি থাকবে, বেশি থাকবে। যার ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন অরবিটাল বেশি থাকবে, সেটি কী হবে, সেটি কম স্থায়ী হবে। কম স্থায়ী। অর্থাৎ যার ক্ষেত্রে অ্যান্টি বন্ডিংয়ে বেশি ইলেকট্রন থাকবে, সেটি কম স্থায়ী হবে। তো N2+ ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে দেখো, এখানে একটা অ্যান্টি বন্ডিং, এখানে একটা অ্যান্টি বন্ডিং, টোটাল হচ্ছে 4টে। আর N2- ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং আসছে কতগুলো, 2, 4টে, আর এখানে একটা আসছে দেখো, এই একটা, তো 5টা। তো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যত বেশি সে তত কম স্থায়ী। তো সেজন্য বলেছে N2+ বেশি স্থায়ী বলেছে। তো N2+ বেশি স্থায়ী, তো যেহেতু 4টে কম ইলেকট্রন আছে অ্যান্টি বন্ডিংয়ে, তাই উত্তর হবে কি, আমাদের 1 নম্বর স্টেটমেন্ট ঠিক দেওয়া আছে। 1 নম্বর স্টেটমেন্ট কী দেওয়া আছে, ঠিক। আর 2 নম্বর স্টেটমেন্টে কী দেওয়া আছে, বলেছে যে N2+ অধিক অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকবে। তো এটা তো ঠিক, এটার জন্য এটা আসছে। তো আমাদের কী হলো, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। তো অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 18 কোশ্চেন, নিচের কোনটিতে বন্ধনক্রম সর্বনিম্ন হবে। বন্ধনক্রম সর্বনিম্ন হবে মানে কি,
সবচেয়ে ছোট হবে। অপশান এতে কি দেওয়া আছে CH4, অপশান বিতে কি দেওয়া আছে H2O, অপশান সিতে দেওয়া আছে কত C2H2, আর ডিতে দেওয়া আছে NH3। বারবার তোমরা করেছো, তাই আর করলাম না, ডিরেক্ট লিখছি, তোমরা হাইব্রিডেশন বের করতে পারবে। এর হাইব্রিডেশন কত আছে 4, এর কত 4, এর কত 2 হবে, এক্ষেত্রে 4 হবে। 4 হলে হবে sp3 হাইব্রিডাইজড, এটা হবে sp3 হাইব্রিডাইজড, এটা sp হাইব্রিডাইজড, এটা sp3 হাইব্রিডাইজড। এর বিপি কতগুলো 4টে, এলপি কতগুলো 0। এর বিপি কতগুলো, বিপি হচ্ছে 2টো, এলপি হচ্ছে 2টো। এর বিপি এলপি নেই, সবগুলো বিপি মানে বন্ড পেয়ার। আর এর বন্ড পেয়ার কতগুলো, বন্ড পেয়ার 3টে, আর লোন পেয়ার কতগুলো 1টা। তো বন্ধন ক্রম কত হয়, বন্ধন কোণ কত হবে, এবার দেখো মিথেনের বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। এর বন্ধন কোণ যেহেতু 2টো লোন পেয়ার থাকে, তাই বন্ধন কোণ কিছুটা কমে যায়, 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে আসে 104 ডিগ্রি। sp হাইব্রিড কত হয় 180 ডিগ্রি বন্ধন কোণ, আর এর বন্ধন কোণ কত হয় 107 ডিগ্রি। তো এই পেলো আমাদের বন্ধন কোণের জিনিসগুলো। সব থেকে কম বন্ধন কোণ কার আসলো, বন্ধন কোণ কম কার হলো না H2 এর ক্ষেত্রে। তাই উত্তর হচ্ছে H2 হচ্ছে অ্যান্সার, জল। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে নিম্নোক্ত কোনটি দ্বিমেরুভূমুখ শূন্য। নিম্নোক্ত কোনটি দ্বিমেরুভূমুখ, 1 বিউটিন, 2 মিথাইল প্রোপিন, 6 2 বিউটিন। আমি স্ট্রাকচারগুলো আর তোমরা উত্তর জানো অবশ্য সবাই। উত্তর হচ্ছে আমরা জানি ট্রান্স বিউটিনের ক্ষেত্রে কী হয় না দ্বিমেরুভূমুখ 0 আসে, ট্রান্স বিউটিনের ক্ষেত্রে দ্বিমেরুভূমুখ ডাইভারজেন্স 0 হয়। তো 1 নম্বর আমি স্ট্রাকচারগুলো আছে দেখো। 1 বিউটিনের সংকেত হচ্ছে কি 1 বিউটিন, মানে আমরা জানি 4টে কার্বন হলে কি বলে বিউট বলে। আর যেহেতু বিউটিন বলেছে, তাই একটা কার্বনের দ্বিবন্ধন রয়েছে, তো এটা হলো দ্বিবন্ধন, তো এটা CH2, এটা হচ্ছে H, এখানে কত হবে H2, এটা হবে CH3। এটা হলো কি 1 বিউটেনের স্ট্রাকচার। নেক্সট 2 নম্বরে কী আছে, অপশান বিতে বলেছে না 2 মিথাইল প্রোপিন। 2 মিথাইল প্রোপিনের সংকেত কী হবে, প্রোপিন মানে কত, এটা হচ্ছে প্রোপিন, এটা প্রোপিনের 2 নম্বর কার্বন কোনটা, এটা 2 নম্বর কার্বন। এখানে কি আছে CH3 গ্রুপ আছে, এটা CH3, এটা হচ্ছে H2। এটা হচ্ছে 2 মিথাইল প্রোপিনের স্ট্রাকচার। নেক্সট সিতে অপশানে কী দেওয়া আছে 6 2 বিউটিন। 6 2 বিউটিনের স্ট্রাকচার কেমন হয় না, দুটো বিউটিনের CH3 ব্লক একদিকে থাকলে তাকে বলে 6 বিউটিন। আর ডিতে কী আছে, ডিতে আছে ট্রান্স বিউটিন, মানে ট্রান্স বিউটিন কোনটা CH3H, CH3H, এটা হচ্ছে ট্রান্স বিউটিন। তো আমাদের স্ট্রাকচারের মধ্যে দেখেই বুঝতে পারছি ট্রান্স বিউটিনের ডাইপ্রোমেন্ট কী হবে, ট্রান্স বিউটিনের ডাইপ্রোমেন্ট 0, মিউ নেট সমান 0। তো হচ্ছে ট্রান্স টু বিউটিন। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর প্রশ্নে কী বলেছে, বারবার আসছে ঘুরে ঘুরে এই যে জিনিসটা, মানে এ বিন্দুতে কার মান কত, সংলগ্নতা গুণকের মান কত। তো সংলগ্নতার মান আমরা কি জানি যে পি প্লাস এ ভি স্কোয়ার বাই পি এন স্কোয়ার বা এ ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু RT। কখন, যখন এন সমান 1। তো সমীকরণটা তো এন সমান যখন 1-এর ক্ষেত্রে এ হলো সমীকরণ, এর 1 যখন সমীকরণ এটা হয়, তো আমাদের বের করতে হবে কি গুণ লাগে। তো এবার বলছে কত, এটা এ বিন্দু, এই বিন্দুতে কী হয়, এই বিন্দুতে চাপ কম, এই বিন্দুতে চাপ কম হলে কী হবে, চাপ হচ্ছে কম, চাপ কমলে ভলিউম বেশি হবে, আর ভলিউম এতটাই বেশি হবে যার ধরুন ভি মাইনাস বিকে আমরা মোরাললেস ভি লিখতে পারি। এখান থেকে আসছে কত পি যোগ এ ভি স্কোয়ার বাই পি যোগ এ ভি স্কোয়ার ইন্টু ভি ইজ ইকুয়াল টু RT। এখানে গুণ করলে কি হবে পিভি যোগ এ বাই ভি ইজ ইকুয়াল টু RT আসবে। বোথ সাইড RT দিয়ে ভাগ করে পিভি বাই RT যোগ এ বাই ভি RT সমান 1। তো এখান থেকে কী পেলাম আমরা, এখান থেকে দেখো পেলাম কি পিভি বাই RT মানে কত জেড, জেড সমান 1 মাইনাস এ বাই ভি RT। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে কি আমাদের উত্তর। কোন নম্বর অপশান আছে, অপশান নম্বর বিতে আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 21। নেক্সট হচ্ছে কত কোশ্চেন নম্বর 21। এর 21 নম্বর প্রশ্ন বলেছে দেখো, একটি ঘনকাকার ক্লাস বলছে, একটি ঘনকাকার ক্লাস P
পি কিউ ও আর মৌল দ্বারা গঠিত পি কিউ এবং আর মৌলগুলি ঘনকাকার একক কোষের যথাক্রমে কৌণিক বিন্দু, দেহকেন্দ্র ও পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করে। ক্লাসটির আণবিক সংখ্যা নির্ণয় করো। কোথায় কোথায় অবস্থান করে? দেহকেন্দ্রে, কৌণিক বিন্দুতে, দেহকেন্দ্রে এবং পৃষ্ঠতলে। আমরা তো এখান থেকে সংখ্যাগুলো কি পাবো? পি সমান আমরা লিখতে পারি কত? পি দেখো আছে কোথায়? কৌণিক বিন্দু না, তো কৌণিক বিন্দুর সূত্র হচ্ছে কত? 1/8 ইন্টু 8খানা কৌণিক বিন্দু, আর কৌণিক বিন্দু কণার সংখ্যা হচ্ছে একটা। তো বললাম কি, কৌণিক বিন্দুতে কণার অবদান কত হয়? কণার অবদান হয় 1। তারপরে আছে কি? পি এর পরে আছে কিউ। তো কিউ কোথায় থাকে? কিউ হচ্ছে দেহকেন্দ্রে, তো দেহকেন্দ্রে কণার অবদান কত? 1 হয় ডিরেক্টলি। আর পি কিউ আর এ দেওয়া আছে কোথায়? আর দেওয়া আছে না, আর দেওয়া আছে কোথায়? পৃষ্ঠকেন্দ্রে। তো পৃষ্ঠকেন্দ্রে কত আছে অবদান? পৃষ্ঠকেন্দ্রে আছে হাফ করে, কটা থাকে? 6টা থাকে। তো 6টার জন্য কত হবে? 3। পৃষ্ঠকেন্দ্রে কণার সংখ্যার অবদান কত হবে? 3। এখান থেকে আমরা করতে পারি তো পি ইস টু কিউ ইস টু আর সমান কত? 1:3। তাই সংকেত হবে কি? পি কিউ আর 3। এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আমরা কি জানি, যখন কোনো কণা কৌণিক বিন্দু থাকে তখন তার কৌণিক বিন্দু থাকার জন্য তার অবদান কত হয়? 1/8 হয়। আর 8খানা কৌণিক বিন্দু আসে, তো 1/8 গুণ 8 মানে 1। যখন কোথা থেকে? বডি সেন্টারে থাকে বিসিসিতে, মানে বিটিসিতে পুরো কণাটাই থাকে, তাই 1 কণার অবদান। আর এফসিতে কণার অবদান কত হয়? হাফ ইন্টু 6, যেহেতু 6খানা তল, হাফ ইন্টু 6 মানে 6খানা তলে 6খানা কণা থাকে, তাই আসলে 3। এখান থেকে অনুবাদ করে পেলাম, এটা উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 22। 22 নম্বর কোশ্চেন, একটি মৌলের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, সেটা কি দেওয়া আছে? এফসিসি দেওয়া আছে। এফসিসি হলে আমরা কি জানি? এফসিসি আমরা হলে জানি কি, এফসিসি কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x√2। বাহুর দৈর্ঘ্য মানে এ সমান কত দেওয়া আছে? আমরা ধরে নিই জেনারেল, এটা x√2। x√2 যদি হয়, তো উক্ত একক কোষের পরস্পরের সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে আমরা কি জানি? এখানে এফসিসি ক্ষেত্রে 4r = কত আসে? আর √2 ইন্টু এ। এফসিসি ক্ষেত্রে কি আছে? √2 ইন্টু এ, মানে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে কর্ণ। এফসিসির ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে কর্ণ বরাবর কণাগুলো অবস্থান করে, তাই উত্তর গেল 2r এর মান 1 এই x, অর্থাৎ যে কোনো কণার দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? x। নেক্সট কোশ্চেন নম্বর 23। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সম উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার CnH2n-2 আণবিক সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনের তুলনায় 3√3 গুণ। 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে সম উষ্ণতা ও চাপে H2 গ্যাসের ব্যাপন হার CnH2n-2 এর আণবিক সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনের তুলনায় কত হয়? 3√3 গুণ দেওয়া আছে, তবে n এর মান কত হবে? তো আমরা কি জানি? আমরা জানি আর এ বাই আর বি ইজিক্যাল টু কত হয়? √mb/ma। এইটা তো আসে। এখান থেকে আমরা কি লিখতে পারি? আর অফ H2 বাই আর অফ বি ধরে নাও, কারণ এটা একটা গ্যাস যার সংকেত দেওয়া আছে, ইজিক্যাল টু কত হবে? mb/m অফ H2। আমাদের বের করতে হবে কি? mb বের করতে হবে। এটার মান দেওয়া আছে কত? এই অনুপাতটার মান দেওয়া আছে 3√3। 3√3 সমান কত? mb-র মান আমাকে বের করতে হবে, মলিকুলার বি ধরে নিয়েছে ওটা। আর mh2-র মান কত হয়? 2। এখান থেকে যদি বোথ সাইড স্কোয়ার করি কত হবে? 27 ইজিক্যাল টু mb/2, অর্থাৎ mb সমান কত? 54। আসলে mb সমান কত? 54। তো mb সমান যদি 54 হয়, তবে এই যে চারটে অপশান দেওয়া, এই যে দেওয়া আছে, তো n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 54 হলে n এর ভ্যালু 4 আসবে। n সমান কত হবে? 4। n সমান যদি 4 বসাও, তো কত হবে? কার্বন হচ্ছে 4 গুণ 12 যোগ মিলে গেছে 54। নেক্সট কোশ্চেন নম্বর 24।
24 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের ক্ষার ধাতুর হ্যালাইডগুলির মধ্যে ড্যাশ হলো একটি জৈব দ্রাবক পিরিডিনের দ্রব্য। জৈব দ্রাবক পিরিডিনের দ্রব্য কী হবে, যার মধ্যে সমযোজিত থাকবে। যে ক্ষার ধাতুর যে হ্যালাইডগুলো আছে তার মধ্যে কোনটি পিরিডিনে দ্রবীভূত হবে, না যার মধ্যে কি আছে, যার মধ্যে সমযোজিত সর্বাধিক আছে। আমরা কি জানি এই অপশানগুলোর মধ্যে কার মধ্যে সমযোজিত সবথেকে বেশি থাকবে, না সবথেকে বেশি সমযোজিত চরিত্র থাকে LiCl এর ক্ষেত্রে। ঠিক আছে, LiCl এর সমযোজিত সবথেকে বেশি। তার কারণ হচ্ছে কি, LiCl এর সমযোজিত সবথেকে বেশি হবে কারণ Li এর আকার কী হয়, অনেক ছোট। Li এর আকার ছোট হওয়ার জন্য এর ধ্রুবয়ন ক্ষমতা অনেক বেশি। ধ্রুবয়ন ক্ষমতা বেশি হওয়ার জন্য LiCl এর মধ্যে সমযোজী চরিত্র সবথেকে বেশি মাত্রায় উপস্থিত থাকবে। তাই এই যৌগটা হবে কি, না জৈব দ্রাবকে দ্রবীভূত হতে পারে। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর প্রশ্নে বলেছে কি, বিবৃতি এতে কি বলেছে যে, না BeCl2 একটি ইলেকট্রোফাইল। BeCl2 ইলেকট্রোফাইল, আমরা দেখো ইলেকট্রোফাইল তোমাদের আছে পরের সেমিস্টারে যে অর্গানিক পার্টের জেনারেল রিয়াকশন মেকানিজমের ভিতরে আছে, জিওসির ভেতরে। তো কি বলেছে এর মধ্যে, যে BeCl2 একটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাদের বলে, ইলেকট্রোফাইল তাদের বলে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইন নেচার, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যাদের ইলেকট্রন ঘনত্ব যাদের কম থাকে বা ডেফিসিয়েন্ট থাকে, তাদের বলা হয় কি, তাদের বলা হয় ইলেকট্রোফাইল। তো BeCl2 কি, BeCl2 মধ্যে ইলেকট্রন ঘাটতি রয়েছে, তাই এটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। আর বিতে কি বলেছে, না বিতে বলছে Be এর অষ্টক অসম্পূর্ণ। এটা তো ঠিক, বি এর অষ্টক পূরণ হয়নি। তো আমাদের এ ঠিক, 2 ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। পেয়ে যাচ্ছি সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর প্রশ্নে কী বলেছে, 30 আয়তন H2O2 এর দ্রবণের নর্মালিটি কত হবে। আর 30 আয়তন H2O2 দ্রবণের নর্মালিটি বের করতে আমাদের কী করতে হবে, আপনার জানতে হবে 30 আয়তন H2O2 বলতে কী বোঝায়। কী জানতে হবে, 30 আয়তন H2O2 বলতে কী বোঝায়, তাই না। 30 আয়তন H2O2 বলতে বোঝায় 1 লিটার H2O2 এর পূর্ণ বিয়োজনে, কিসে পূর্ণ বিয়োজনে STP-তে 30 লিটার O2 উৎপন্ন হবে। এখান থেকে আমরা লিখতে পারি সমীকরণ H2O যোগ O2, এখানে 2 লাগা তো এখান থেকে সমাধান হলো। তো এর ভর কত আসলো, 68 গ্রাম। 68 গ্রাম H2 থেকে পাওয়া যায় কত, 22.4 লিটার কি হে STP-তে। তো STP-তে O2 পেতে H2O2 দরকার, কতটা দরকার, 68 গ্রাম। তো এখানে STP-তে কত গ্রাম লাগবে, এবার 30 লিটার H2O2 পেতে H2O2 দরকার কত হবে, এটা আসবে না। এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে কত, 68 ছিল, এটা ক্যালকুলেশন করলে আসছে না 91.07। 91.07 যেটা পেলাম, এত গ্রাম মানে যে কত মোল বের করলে আমাদের তুলনাঙ্ক আর কত বের করলে হয়ে গেল, তুলনাঙ্ক কনভার্ট করলে। তো কি আমরা জানি, তুলনাঙ্ক বের করতে হলে কত গুণ করতে হবে, তুলনাঙ্ক ভার বের করতে হলে তুলনাঙ্ক ভার ইজ ইকুয়াল টু কত আসবে, 91.07/17, নিচে কত 17 থাকবে, 5.357 নর্মাল। এটা হচ্ছে অ্যান্সার, 3.357 নর্মাল। নেক্সট কোশ্চেন নম্বর কত, 27 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বলেছে নিচের কোনটিতে ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। ম্যাগনেসিয়াম কোথায় উপস্থিত থাকে, ক্লোরোফিলে থাকে। উত্তর কী হবে, অপশান ডি, ক্লোরোফিল। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর প্রশ্ন বলেছে কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নিচের কোন ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম। তাপীয় স্থায়িত্ব সব থেকে কম কার হবে, না BeCO3 মধ্যে তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে, কারণ এই যৌগের সমযোজী চরিত্র সব থেকে বেশি মাত্রায় প্রকাশ পাবে।
সমুদ্রের তো বেশি মাত্রায় প্রকাশ পায়, এটি সব থেকে তাপমাত্রা তো কম হয়। নেক্সট কোশ্চেন নম্বর 29 নম্বর বলছে কোনটি অজৈব বেঞ্জিন নামে পরিচিত? অজৈব বেঞ্জিন হচ্ছে B3N3H6। স্ট্রাকচার কেমন হয়? BNN BBN। এটা প্রত্যেকটা এক বন্ধন দিয়ে যুক্ত, অল্টারনেটিভ থাকে, অল্টারনেটিভ দ্বিবন্ধন থাকে। এটা হলো কি, এটা হলো বেঞ্জিনের মতো দেখতে, এবং যে 6টা হাইড্রোজেন প্রত্যেকটা কার্বন সেন্টার একটা করে থাকে, হাইড্রোজেন সেন্টার থাকে, প্রত্যেকটা একটা হাইড্রোজেন, এটা হচ্ছে 6 হাইড্রোজেন। তো এই যে জিনিসটা, এটা কী হচ্ছে, বেঞ্জিনের মতো স্ট্রাকচার দেখায়, তাই একে ইনঅর্গানিক বেঞ্জিন বলা হয়। এটাকে বলা হয় অজৈব বেঞ্জিন বলা হয়, অজৈব বেঞ্জিন। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর প্রশ্ন বলেছে কি, স্তম্ভ মেলাতে বলেছে। স্তম্ভ 1 নম্বর আছে বোরাক্স। সে বোরাক্সের সংকেত এর মধ্যে কোনটা হবে? বোরাক্সের সংকেত এর মধ্যে কোনটা হবে না, Na2B4O7.10H2। এটা হচ্ছে বোরাক্সের সংকেত। বিতে কি আছে, 2 নম্বরে আছে কি, 2 নম্বরে আছে কার্বোর্যান্ডাম। কার্বোর্যান্ডাম কাকে বলে? কার্বন হচ্ছে সিলিকন অক্সাইড, SiC বলে কার্বোর্যান্ডাম, কার্বোর্যান্ডাম। তারপরে আছে কি, দুই গেল। 3 নম্বরে কী দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে বোরাজিন। সে বোরাজিনের সংকেত কোনটা? B3N3H6, এটা হচ্ছে বোরাজিনের সংকেত। আর ডিতে কী দেওয়া আছে? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস কোনটা হবে? ওয়াটার গ্যাস হবে Na2SiO3। এটা উত্তর হয়ে গেল। এই আমাদের উত্তর কোনটা হলো, যে 30 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 1-এর সাথে বি কোথায় আছে? 1-এর সাথে বি দুটো আছে, 1-এর সাথে বি, 2-এর সাথে এ, 1-এর সাথে বি, 2-এর সাথে এ আছে, অপশান বি। অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত? 31 নম্বর প্রশ্নে বলেছে কি, যে গ্রুপ 13 এর মৌলগুলির মধ্যে ড্যাশ হলো সবচেয়ে শক্তিশালী বিজারক। গ্রুপ 3 যে মৌলগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম, Al। কারণ অ্যালুমিনিয়াম কী হতে পারে, +1 +30 যেতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 32। কী বলেছে, নিচের অংশটি পড়ে বিকল্পগুলি উত্তর দাও। তো 32 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল দিয়ে অজৈব যৌগ এ তৈরি হয়, যার পলিমারিক অণু হলো চতুস্থলকীয় চলকাকৃতি। এ যৌগটি CO2 সঙ্গে বিক্রিয়া করে একটি বিষাক্ত গ্যাস বি উৎপন্ন করে। তাহলে এ ও বি কী হবে? বিষাক্ত গ্যাস এর মধ্যে কোনটা? কার্বন মনোক্সাইড সব থেকে বিষাক্ত কী হয়? কার্বন মনোক্সাইড। তো এখানে উত্তর কী হবে? উত্তর দেখো বলেছে যে গঠনটা আছে সে পলিমারিক আকৃতির চতুস্থলকীয় চালকে থাকে, তাই আসবে কি SiO2, CO, সিলিকন ডাইঅক্সাইড, CO। নেক্সট কোশ্চেন নম্বর 33 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে নিচের কোন অনিয়তাকার সিলিকা, নিচের কোনটি অনিয়তাকার সিলিকা? অনিয়তাকার সিলিকা হচ্ছে কাইজেল গোল্ড। কী হবে? কাইজেল গোল্ড। নেক্সট কোশ্চেন নম্বর 34 নম্বর প্রশ্নে কী বলছে, কার্বন মনোক্সাইড ও বিষক্রিয়ার প্রতিশোধক হিসাবে ব্যবহৃত হয় কোনটি? কার্বন মনোক্সাইড ও বিক্রিয়া প্রতিসারক হিসাবে ব্যবহৃত হয় কি? 4টে। আর 35 নম্বর কোশ্চেনে কী বলেছে, 35 নম্বর কোশ্চেনে বলেছে সিলিকেট যৌগগুলির মূল গঠন একক কোনটি? সিলিকেট যৌগগুলির মূল গঠন এককের সংকেত কী হবে? না 2 নম্বর। 2 নম্বর কি? SiO4 2 মানুষ হচ্ছে অ্যান্সার। এই গেল তোমাদের, এটা 34 নম্বর কোনটা এসেছিল? 34 নম্বর ডি এসেছিল, কার্বাজন। তো এই গেল তোমাদের মডেল কোশ্চেন কত? মডেল কোশ্চেন নম্বর 24। এর পরবর্তী আর মাত্র 4টে মডেল বাকি আছে। 29 পর্যন্ত তোমাদের 28 পর্যন্ত মডেল কোশ্চেন রয়েছে। যত শীঘ্র সম্ভব এগুলো শেষ করে দিয়ে পরবর্তী টপিকে যাওয়া হবে। থ্যাংক ইউ। স্টাডি অল।